হ্যালো টিচার্স, আজকে আমরা আলোচনা করব 2024-এর জানুয়ারিতে আসা বাংলা সাবজেক্টের প্রশ্নপত্রটি। এটি হলো পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1। তো পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এইগুলোর সিলেবাস যেহেতু সমান, সুতরাং আপনারা পেপার 2 হলেও দেখতে পারেন। ঠিক আছে, এর আগেও আমরা অনেকটি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন সলভ করেছি। আপনারা যদি দেখেন না তাহলে সেগুলোও দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা পেডাগজির প্রশ্নগুলো সলভ করব, তারপরে আমরা গ্রামারের প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে, তো দেখুন প্রথম প্রশ্নটি হচ্ছে, কার্যকারী ব্যাকরণ শিক্ষণ সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? এখানে নয় বলেছে, অর্থাৎ আমরা যে কার্যকারী ভাবে ফলপ্রসূ ভাবে যখন ব্যাকরণ শিক্ষণ দেই তখন সেই শিক্ষণ সম্পর্কে নিচের দেওয়া অপশনগুলির মধ্যে কোনটি সত্য নয় বলে। তো প্রথম অপশনটি হচ্ছে নিয়মগুলি মুখস্থ করে ব্যাকরণ শিখন। এটি এখানে শুদ্ধ হবে, কারণ শিক্ষার্থীদেরকে আমরা ব্যাকরণ শিক্ষণ দেওয়ার সময় প্রসঙ্গ অনুযায়ী ব্যাকরণ শিক্ষণ দেই, বা যখন আমরা পাঠগুলি অনুবাদ করি তখন শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শিক্ষা দেই, বা আমরা ইন্ডাকটিভ মেথডে শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শিক্ষা দেই, যেখানে আমরা কিছু এক্সাম্পল শিশুদের সামনে তুলে ধরি এবং শিশুরা সেই এক্সাম্পল অ্যানালাইজ করার মাধ্যমে সেই ব্যাকরণের নিয়মগুলা নিজে থেকে খুঁজে বের করে। ঠিক আছে, কিন্তু এখানে বলা হয়েছে যে কার্যকারী ব্যাকরণ শিক্ষণ সম্পর্কে নিচের কোনটি সত্য নয়। তো নয় যেহেতু এখানে বলেছে, সুতরাং এখানে এই অপশনটি শুদ্ধ হবে। ঠিক আছে, তাছাড়া প্রকৃত সংযোগ সাধনের পরিবেশন, ব্যাকরণের নিয়মগুলি সঠিক উদ্ঘাটন, সংযোগ সাধনে অনুশীলন প্রদান, এই সবগুলাই সত্য। তবে আমি যেগুলা বলেছি ওইগুলো আপনারা মনে রাখবেন, কারণ প্রিভিয়াস ইয়ার গুলাতে আমি যেগুলো বলেছি সেইগুলো অপশনে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে যেগুলো অপশন দেওয়া হয়েছে সেগুলো সত্য, কিন্তু আমি যেগুলো বলেছি সেগুলো বিশেষ করেই সত্য, কারণ প্রসঙ্গ অনুযায়ী আমরা শিশুদেরকে ব্যাকরণ শিক্ষণ দেই, বা ইন্ডাকটিভ মেথডে আমরা শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শিক্ষণ দেই, বা আমরা যখন পাঠ অনুবাদ করি তখন অনুবাদ করার সময় আমাদের যে অর্থ কিভাবে হবে, ব্যাকরণের যেগুলো নিয়ম রয়েছে সেই নিয়মগুলির মাধ্যমেই আমরা অর্থ কিন্তু নির্ধারিত করি। কারণ ব্যাকরণের নিয়মগুলির মধ্যে কোনো একটি নিয়ম যদি আমরা ভুল করে ফেলি তাহলে একটি লাইনের অর্থ অন্য কিছু হয়ে যেতে পারে। সুতরাং আমরা যখন পাঠগুলা অনুবাদ করি তখন শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শিক্ষা দিয়ে থাকি। ঠিক আছে, তারপরে প্রদত্ত বাক্যটির পরিপ্রেক্ষিতে নিচের কোনটি ঠিক নয়? এখানে নয় বলা হয়েছে। ছড়া, গান, মন্ত্রপাঠ শিশুদের ওই ব্যক্তির প্রকাশ এবং বাক্যের ছন্দের বিকাশমূলক পন্থা, শব্দ তালিকা বিস্তারের পন্থা, শব্দ মুখস্থ এবং বাক্য গঠনের পন্থা, উচ্চারণ অভ্যাসের পন্থা। তো আপনাদের সিটেটের অফিসিয়াল আনসার কি মতে এই অপশনটি এখানে শুদ্ধ। তবে এই অপশনটি শুদ্ধ কিনা আপনারা নিজেরাই যাচাই করবেন। তো দেখুন, শিশু বিকাশ ও শিক্ষণ শাস্ত্র অনুযায়ী ছড়া, গান, মন্ত্রপাঠের মূল উদ্দেশ্যগুলি হলো ভাষার সুর ও ছন্দের সাথে পরিচয়। আমরা যখন ছড়া বা গান বা মন্ত্রপাঠ করাই শিশুদেরকে তখন আমাদের উদ্দেশ্য হলো ভাষার সুর এবং ছন্দের সাথে শিশুদেরকে পরিচয় করিয়ে দিব। ওই ব্যক্তি প্রকাশের দক্ষতা, শিশুদের মনের যে ভাব রয়েছে, মুখের যে ভাব রয়েছে সেই ভাব প্রকাশের দক্ষতার বৃদ্ধি ঘটাই আমরা। উচ্চারণের দক্ষতা ঘটাই, শিশুরা যখন ছড়া পাঠ করবে বা গান পাঠ করবে তখন শিশুদের উচ্চারণের দক্ষতার বৃদ্ধি হবে। শব্দ ভান্ডারের বৃদ্ধি, বিভিন্ন নতুন নতুন শব্দের সাথে তারা পরিচিত হবে, তো সেখানে তাদের শব্দের ভান্ডার বৃদ্ধি হবে। বাক্য গঠনের প্রাথমিক অনুশীলন, বাক্য গঠন করার যে প্রাথমিক যে অনুশীলন, প্রাথমিক যে প্র্যাকটিস রয়েছে সেটি এখান থেকে শুরু হয়। তো আমাদের যে এই প্রশ্নে বলা হয়েছে যে প্রদত্ত বাক্যটির পরিপ্রেক্ষিতে নিচের কোনটি ঠিক নয়? ছড়া, গান, মন্ত্রপাঠ শিশুদের শব্দ মুখস্থ এবং বাক্য গঠনের পন্থা, এটি এখানে ঠিক নয়। কারণ আমরা দেখতে পেয়েছি যে উদ্দেশ্যগুলোর মধ্যে ছড়া, গান, মন্ত্রপাঠের উদ্দেশ্য এটি নয় যে শিশুদেরকে শব্দ মুখস্থ করাবো। ঠিক আছে, তাছাড়া আমরা যখন ভোকাবুলারি বা শব্দ ভান্ডার শেখাতে চাই তখন শিশুদেরকে প্রসঙ্গ অনুযায়ী সেই ভোকাবুলারি শেখাই। ঠিক আছে, তার আগের যে বাক্য রয়েছে বা আগের যে শব্দ রয়েছে সেই আগের শব্দের সাথে মিল রেখে, পরের শব্দের সাথে, পরের বাক্যের সাথে মিল রেখে আমরা শব্দগুলার অর্থ উদ্ধার করি এবং অর্থগুলা সেইভাবে শেখাই। শিশুদেরকে আমরা কখনো শব্দ মুখস্থ করাই না। তাছাড়া আমরা সিটেটের ক্ষেত্রে জানি যে শব্দ, এই যে মুখস্থ করা কথাটি হলো নেগেটিভ। তো এখানে অনেক সময় যে মুখস্থ করা কথাটি পজিটিভ হতে পারে, যেমন মনে করো আমি এক একে এক, দুই একে দুই, তিন একে তিন এইগুলো আমি শেখাচ্ছি, তো সেখানে আমি কি প্রসঙ্গ অনুযায়ী শেখাতে পারবো শিশুদেরকে? সেখানে তো একটু হলেও মুখস্থ করতে হবে। কিন্তু এখানে অনেকটি রিজনের ফলে বলা যাচ্ছে যে শব্দ মুখস্থ এবং বাক্য গঠনের পন্থা এই অপশনটি এখানে ঠিক নয়, কারণ বাকিগুলো আমরা এই উদ্দেশ্যগুলোর মধ্যে পেয়েছি। তাছাড়া যখন আমরা ভোকাবুলারি শিক্ষা দেই শিশুদেরকে তখন প্রসঙ্গ অনুযায়ী আমরা শিশুদেরকে ভোকাবুলারি শিখাই, শব্দ মুখস্থ আমরা কখনো করাই না। ঠিক আছে, তো অনেকটা রিজনের ফলে আমরা বলতে পারি যে এই অপশনটি শুদ্ধ। তো আপনারা বলবেন যে আপনাদের মতে কোনটি শুদ্ধ। তারপরে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীদের পারো শব্দটি ব্যবহারের যোগ্যতা প্রদর্শন করে তাদের সঙ্গীদের 5টি করে প্রশ্ন করার নির্দেশ দিলেন। উদাহরণ, তুমি কি সাঁতার কাটতে পারো? এই ধরনের প্রক্রিয়ার উদ্দেশ্য হলো, অর্থাৎ তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে পারো শব্দটির বিভিন্ন ধরনের ব্যবহার শিখালেন এবং তারপরে তিনি বললেন যে তোমরা একে অন্যে এই পারো শব্দটি ব্যবহার করে 5টি করে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো এই ধরনের প্রক্রিয়ার উদ্দেশ্য আসলে কি?
তো দেখুন প্রথমে হলো নিষ্ক্রিয় শ্রবণ। নিষ্ক্রিয় শ্রবণ হতে পারে না, কারণটি হলো পারো শব্দটি দিয়ে একে অন্যের সাথে যখন প্রশ্ন বিনিময় করবে তখন অন্যরা উত্তর দিতে থাকবে, তো এখানে কথোপকথন হচ্ছে, সুতরাং নিষ্ক্রিয় শ্রবণ তো হতে পারে না। শ্রবণ হচ্ছে কারণ প্রশ্ন যখন করবে তখন অন্য শিক্ষার্থী শুনবে, তারপরে তো সে রিপ্লাই দিচ্ছে, তার মানে নিষ্ক্রিয় শ্রবণ হতে পারে না। তো এখানে এই অপশনটি ভুল হবে। তারপরে মৌখিক সাবলীলতা অনুশীলন। নিয়ন্ত্রিত মৌখিক অনুশীলন মুক্ত বাচন ক্রিয়া। মুক্ত বাচন ক্রিয়া হবে না, কারণ মুক্ত বাচন ক্রিয়া হলো যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে কথা বলতে পারে, যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে যে কোনো টপিক নিয়ে একে অন্যকে প্রশ্ন করতে পারে। কিন্তু এখানে যেহেতু শিক্ষক বলে দিয়েছেন যে পারো শব্দটি ব্যবহার করে একে অন্যকে প্রশ্ন করতে হবে, সুতরাং মুক্ত বাচন হতে পারে না। তারপরে নিয়ন্ত্রিত মৌখিক অনুশীলন বা মৌখিক সাবলীলতা অনুশীলন, এই দুইটির মধ্যে একটিকে নির্বাচিত করতে হবে। আসলে এখানে এই দুইটি অপশনই শুদ্ধ। দেখুন নিয়ন্ত্রিত মৌখিক অনুশীলন অর্থাৎ এখানে যে পারো শব্দ দিয়ে 5টি করে প্রশ্ন করার জন্য বলেছেন, সুতরাং নিয়ন্ত্রণ করেছেন। না হলে বলতেন যে যে কোনো জিনিস নিয়ে যে কোনো বিষয় নিয়ে তোমরা 5টি করে প্রশ্ন করো, তো সেখানে এইভাবে বলতে পারতেন, বা এমনই বলতে পারেন নিজেদের মধ্যে যে কোনো জিনিস আলোচনা করতে পারো, যে কোনো জিনিস প্রশ্ন করতে পারো। কিন্তু এখানে নিয়ন্ত্রণ করছেন, সুতরাং নিয়ন্ত্রিত মৌখিক অনুশীলন হবে। কিন্তু এখানে মৌখিক সাবলীলতা অনুশীলন, এই অপশনটি আপনাদের অফিসিয়াল আনসার কি মতে শুদ্ধ। তো এটা কিভাবে শুদ্ধ হলো? কারণ মৌখিক সাবলীলতা অনুশীলন করা হচ্ছে যখন শিক্ষার্থীরা পারো শব্দটি ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য বানাবে, তখন তাদের মৌখিক ফ্লুয়েন্সি যেটা রয়েছে সেটির বিকাশ হবে এবং সেটির প্র্যাকটিস হবে, সেটির অনুশীলন হবে। সুতরাং এই যে সিটেটের আনসার কি মতে এটি শুদ্ধ। আসলে এটি এই অপশনটিও শুদ্ধ, ঠিক আছে। তারপরে প্রাথমিক স্তরে লাইব্রেরি ব্যবহার সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়? লাইব্রেরি কখনো বই সংগ্রহের স্থান হিসাবে দেখা উচিত নয়, বরং লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের সরব পাঠ সর্বশ্রেষ্ঠ কাজ হতে পারে। শিশু সাহিত্যের বিভিন্ন দিকে শিক্ষার্থীকে উন্মোচিত করা যেতে পারে। বই নিয়ে ব্যস্ত থাকার জন্য একটি সক্রিয় পরিবেশ হিসাবে লাইব্রেরিতে শিক্ষকেরা এবং বয়স্করা পঠন আচরণের আদর্শ হতে পারেন। তো দেখুন প্রশ্নতে বলা হয়েছে যে কোনটি ঠিক নয়, অর্থাৎ ভুল অপশনটি আমাদেরকে নির্বাচিত করতে হবে। তো এখানে আপনাদের উত্তর প্রথম লাইন থেকেই শুরু হয়ে গিয়েছে। লাইব্রেরি কখনো বই সংগ্রহের স্থান হিসাবে দেখা উচিত নয়, এই লাইনটি আসলে ভুল এবং ভুলটি আমাদের এখানে শুদ্ধ। এবং এই লাইনের পরে আরেকটি লাইন আসবে, সেই লাইনগুলো আপনাদের অপশনের মধ্যে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কোন অপশনটি ভুল। তো লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের সরব পাঠ সর্বশ্রেষ্ঠ কাজ হতে পারে। আমরা জানি যে লাইব্রেরিতে যাওয়ার পর আমরা সাইলেন্ট রিডিং করি যাতে অন্যান্য পাঠকদের কোনো অসুবিধা হয় না। তো সেখানে লাইব্রেরি কখনো বই সংগ্রহের স্থান হিসাবে দেখা উচিত নয়, বরং লাইব্রেরিতে পাঠ্যপুস্তক সরব পাঠ সর্বশ্রেষ্ঠ কাজ হতে পারে, এই লাইনটি সম্পূর্ণ লাইনটি আসলে ভুল। কারণ আমরা যখন লাইব্রেরিতে যাই তখন বই সংগ্রহ করার জন্যই তো যাই, তারপরে লাইব্রেরিতে আমরা যখন পাঠ্যপুস্তক পাঠ করি তখন সাইলেন্টলি রিডিং করি। সুতরাং এখানে এই যে লাইন যেটি রয়েছে এটিও ভুল রয়েছে এবং এই নিচের লাইনটিও ভুল রয়েছে এবং ভুলটি আমাদের জন্য এখানে শুদ্ধ, কারণ বলা হয়েছে যে কোনটি ঠিক নয়, ঠিক আছে। সুতরাং এই অপশনটি এখানে শুদ্ধ হবে, বাকিগুলা শুদ্ধ বলেই আমাদের এখানে অশুদ্ধ হয়েছে, ঠিক আছে। তারপরে সাক্ষরতা শিক্ষণ আবেদন লিটারেসি টিচিং অ্যাপ্রোচ, যেটি বর্ণ ও ধ্বনির সম্পর্কের উপর জোর দেয়, সেটি হলো, এই প্রশ্নের মধ্যেই কিন্তু আপনাদের উত্তর বলে দেওয়া হয়েছে। তো দেখুন লিটারেসি টিচিং অ্যাপ্রোচ হলো যেখানে বর্ণ এবং ধ্বনির সম্পর্কের উপর বা সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেহেতু এখানে বর্ণ এবং ধ্বনির সম্পর্ক নিয়ে আলোচনা করা হচ্ছে, সুতরাং এখানে প্রথম অপশনটি আমাদের শুদ্ধ হবে, ধ্বনিমূলক বা ধ্বনিবিদ্যামূলক নির্দেশ। তারপরে কোন পদ্ধতিটি বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করে? শ্রব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি, সংযোগকারী আবেদন, সহজাত আবেদন, প্রত্যক্ষ পদ্ধতি। ভাষা শিক্ষণের বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো থেকে আপনাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। এর পরের প্রশ্নটিও কিন্তু আবার ভাষা শিক্ষণের পদ্ধতি থেকে এসেছে। সুতরাং আমরা প্রথমে ভাষা শিক্ষণের যেগুলো পদ্ধতি রয়েছে, যেগুলা থেকে আপনাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, সেগুলো সম্পর্কে একটু দেখে নেব, ঠিক আছে। তো দেখুন ভাষা শিখনের মূল পদ্ধতি সমূহ: ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, যেটিকে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড নামে জানি, ক্লাসিক্যাল মেথড নামেও জানি, ট্রেডিশনাল মেথড নামে আমরা জানি। গ্রামার ট্রান্সলেশন মেথড কেন? কারণ এখানে শিক্ষার্থীদেরকে আমরা গ্রামারের মাধ্যমে যে কোনো ভাষা আমরা শেখাই, দ্বিতীয় ভাষা হোক বা বিদেশি ভাষা হোক আমরা শেখাই। ক্লাসিক্যাল মেথড এবং ট্রেডিশনাল মেথড কেন বলা হলো? কারণ এই পদ্ধতি হলো সব থেকে প্রাচীন পদ্ধতি, এই পদ্ধতি ব্যবহার করে দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা শেখানো হয়। তো এটি দ্বিতীয় বা বিদেশি ভাষা শেখার একটি প্রাচীন পদ্ধতি, যেখানে ব্যাকরণের নিয়ম ও অনুবাদের মাধ্যমে ভাষা শিক্ষা দেওয়া হয়। ইতিহাস হলো, এই যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতির ইতিহাস কি? প্রায় 16 থেকে 19 শতকে ইউরোপে ল্যাটিন ও গ্রিক শেখানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হতো। 18 থেকে 19 শতকে এটি ইংরেজি, ফার্সি ইত্যাদি ভাষা শেখাতেও প্রয়োগ করা হতো। ভারতে ব্রিটিশ আমলে ইংরেজি শেখাতে এই পদ্ধতি ব্যবহার করা হতো। অর্থাৎ আমি এখানে যে ইতিহাস বললাম আপনারা সহজে মনে রাখার জন্য ইতিহাস বললাম। তো এটি হলো সব থেকে প্রাচীন পদ্ধতি, যে পদ্ধতিটি ব্যবহার করে বিভিন্ন ভাষা শিক্ষা দেওয়া হতো। তো এই পদ্ধতিটির বৈশিষ্ট্যগুলা দেখে নিন। এই বৈশিষ্ট্যগুলা যদি আপনারা শুধু মনে রাখেন তাহলে এই পদ্ধতিগুলা থেকে যেগুলো প্রশ্ন আসে এগুলো আপনারা সহজে সমাধান করে দিতে পারেন। তো দেখুন বৈশিষ্ট্যগুলা: ব্যাকরণের নিয়ম মুখস্থ করানো হয়, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডে প্রথমে কি করানো হয়? ব্যাকরণের নিয়মগুলো মুখস্থ করানো হয়, তারপরে ভাষা শেখানো হয়। প্রথম ভাষা মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রথম ভাষার মাধ্যমে দ্বিতীয় ভাষা শেখানো হয়। যেমন মনে করো একজন শিক্ষক কিছু সেন্টেন্স লিখে দিলেন, এই সেন্টেন্সগুলো শিশুরা বুঝতে
পারছে না, সে কারণে তিনি মাতৃভাষায় ওই সেন্টেন্স গুলো অনুবাদ করে দিবেন। অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে দ্বিতীয় ভাষা আমরা শিখাবো বা বিদেশি ভাষা শিখাই। পাঠ্য বইয়ের বাক্য ও বিদ্যাংশের অনুবাদ করানো হয়। এই যে আমি বললাম যে যেমন মনে করো পাঠ একটি পড়াচ্ছেন, তো পাঠটির অনুবাদ করে দিবেন মাতৃভাষায়, এই পদ্ধতিতে এটাও ব্যবহার করা হয়। লিখন ও ব্যাকরণিক বিশ্লেষণের উপর বেশি জোর দেওয়া হয়, শ্রবণ কথন কম গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এখানে বিশেষ করে গ্রামারের উপর বা লেখনের উপর গুরুত্ব বেশি দেওয়া হয়, শ্রবণ কথনের উপর কম গুরুত্ব দেওয়া হয়। নিগমন পদ্ধতি ডিডাকটিভ মেথড অনুসরণ করা হয়, অর্থাৎ প্রথমে রুলগুলা বলা দেওয়া হয়। যেমন আমরা গ্রামার যখন পড়াই তখন প্রথমে আমরা রুলগুলা বলে তারপরে আমরা এক্সাম্পল বলি, এই কথাই বলা হয়েছে যে ডিডাকটিভ মেথডের অনুসরণ করা হয়। ভুল সংশোধনে কঠোরতা থাকে, কারণ আমরা জানি গ্রামারের মাধ্যমে আমরা শিখছি, তো এখানে যদি ভুল থেকে যায় তাহলে কখন শুদ্ধ হবে, সুতরাং ভুল সংশোধনের উপর কঠোর গুরুত্ব থাকে। শব্দভান্ডার শিক্ষা হয় শব্দ তালিকা মুখস্থ করার মাধ্যমে, অর্থাৎ শব্দগুলা শেখান বা নতুন নতুন যেগুলো শব্দ বা অপরিচিত শব্দগুলা মুখস্থ করার মাধ্যমে এই পদ্ধতিতে শেখানো হয়। ঠিক আছে। তারপরে প্রত্যক্ষ পদ্ধতি ডিরেক্ট মেথড, এই পদ্ধতিতে মাতৃভাষা ব্যবহার না করে শেখার ভাষাতে সরাসরি শেখানো হয় কথোপকথন ও শ্রবণ কথনের মাধ্যমে। এখানে প্রত্যক্ষ পদ্ধতি বা ডিরেক্ট মেথড বলতেই আমরা বুঝতে পারছি যে ডিরেক্ট শেখানো হবে, অর্থাৎ যে ভাষা আমরা শেখাতে চাইছি সেই ভাষাতে কথা বলে শিশুদেরকে সেই ভাষা শেখানো হয়। যেমন মনে করো ইংরেজি আমি শেখাচ্ছি, তো এখানে মাতৃভাষার ব্যবহার হবে না বা অন্য কোনো ভাষার ব্যবহার করা হবে না, বরং ইংরেজিতেই আমরা কথা বলতে হবে। তো এটির ইতিহাস কি, 19 শতকের শেষের দিকে ইউরোপে বিশেষত ফ্রান্স জার্মানিতে গ্রামার ট্রান্সলেশন মেথডের বিকল্প হিসাবে উদ্ভাবিত হয়। এর প্রবক্তাদের মধ্যে ফ্রান্সিয়াস গুইন, চার্লস বাল্টিজ উল্লেখযোগ্য। অর্থাৎ 19 শতকের শেষ দিকে ইউরোপে বিশেষ করে ফ্রান্স এবং জার্মানিতে গ্রামার ট্রান্সলেশন মেথডের বিকল্প হিসাবে আরেকটি পদ্ধতি ব্যবহার করা হয়, যেটি হলো ডাইরেক্ট মেথড। ঠিক আছে, এই পদ্ধতিটি নিয়ে এসেছিলেন বিশেষ করে ফ্রান্সিস গুইন এবং চার্লস বাল্টিজ। ঠিক আছে, তো আসলে দেখা গিয়েছিল তৎকালীন সময়ে যে গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে সহজ করে ভাষা শেখানো যাচ্ছে না, সে ফলে তারা কি করেছেন যে ডিরেক্ট মেথডটি ব্যবহার করতে শুরু করেছেন। এই মেথডটির বৈশিষ্ট্য হলো শেখার ভাষাতেই সরাসরি শেখানো হয়, মাতৃভাষা ব্যবহার করা হয় না। অর্থাৎ যে ভাষা আমরা শেখাবো সেই ভাষা দিয়েই আমরা সেই ভাষাটি শেখাবো। শ্রবণ কথন এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, এখানে বলা এবং শোনার উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়। কারণটি হলো যে ভাষাটি আমরা শেখাচ্ছি সেই ভাষায় তো কথা বলছি, সুতরাং শ্রবণ এবং কথনের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনায়ন পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড ব্যবহার থেকে ব্যাকরণের নিয়ম বের করা হয়, অর্থাৎ প্রথমে এক্সাম্পল বলে দেওয়া হয়, তারপরে এক্সাম্পল থেকে নিয়মের দিকে যাওয়া হয়। দৈনন্দিন জীবনে শব্দ ও বাক্য শেখানো হয়, এবং এই যে আমাদের সাধারণ জীবনে চলাফেরার ক্ষেত্রে যেগুলো বাক্য আমাদের প্রয়োজন হয় সেইগুলো শেখানো হয়। ছবি, ডেমনস্ট্রেশন, প্রশ্ন উত্তর, অভিনয় ইত্যাদি সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। কারণ দেখুন, যখন আমরা প্রশ্ন উত্তর করবো তখন আমাদের কথোপকথন হবে, আমি বলবো অন্যজন রিপ্লাই দিবে। অভিনয় যখন করবো টিকে কিভাবে একজন বলবে অন্যজন আরো কিছু বলবে, তখন কি হচ্ছে, বলা এবং শোনা এই দুইটির উপর গুরুত্ব পাচ্ছে। সেজন্য এই পদ্ধতিতে প্রশ্ন উত্তর, অভিনয় এবং ডেমনস্ট্রেশনের উপর গুরুত্ব দেওয়া হয়। শুদ্ধ উচ্চারণ ও স্বতঃস্ফূর্ত কথোপকথনের উপর জোর দেওয়া হয়। এটা তো এর আগেই চলে গেছে, অভিনয় করার ক্ষেত্রে, প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে, ডেমনস্ট্রেশন করার ক্ষেত্রে আমরা শুদ্ধ উচ্চারণ এবং কথোপকথনের উপর জোর দিয়ে থাকি। ঠিক আছে। তারপরে শ্রবণ বার্তা পদ্ধতি অডিও লিঙ্গুয়াল মেথড, এই মেথডকে আর্মি মেথড নামেও জানা যায়। ভাষাকে অভ্যাসের মাধ্যমে শেখানো, বিশেষত শ্রবণ ও পুনরাবৃত্তির উপর ভিত্তি করে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা দ্রুত বিদেশি ভাষা শেখানোর জন্য উদ্ভাবিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন আমেরিকান সৈন্যরা বিভিন্ন দেশে তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বা সেখানে গিয়ে তারা যুদ্ধ করছিল, তো সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল সেগুলো তাদের বুঝতে অসুবিধা হয়েছিল। সুতরাং কি করা হয় যে আরেকটি পদ্ধতি নিয়ে আসা হয় ভাষা শেখার পদ্ধতি, সেটি হলো অডিও লিঙ্গুয়াল মেথড, অর্থাৎ শুনে শুনেই ভাষা শেখা। ঠিক আছে, তো এই পদ্ধতিটির বৈশিষ্ট্য কি, শ্রবণ ও কথনের উপর সম্পূর্ণ জোর, পড়া ও লেখা পড়ে আসে। কারণ এখানে দেখুন, যখন সৈনিকরা অন্য জায়গায় যুদ্ধতে যাবে তখন পড়ালেখা করে তারা কি করবে, তাদের উদ্দেশ্য হলো শুধু ভাষা শেখা এবং সেই দেশের সৈন্য সামন্তের সাথে তারা যাতে যোগাযোগ স্থাপন করতে পারে। সুতরাং এখানে শ্রবণ এবং কথনের উপর সম্পূর্ণ জোর দেওয়া হয়। এখানেও ঠিক কিভাবে শ্রবণ এবং কথনের উপর জোর দেওয়া হয়, এবং এই পদ্ধতিতেও শ্রবণ এবং কথনের উপর জোর দেওয়া হয়। ড্রিল পুনরাবৃত্তিমূলক অনুশীলন, রিপিটেশন, সাবস্টিটিউশন, ট্রান্সফরমেশন, ড্রিলস, এখানে প্র্যাকটিস করানো হয়, বারবার অনুশীলন করানো হয়। অনুশীলন করানোর মাধ্যমে ভাষাগুলো শেখানো হয়। মনে করো কিছু সেন্টেন্স একজন বলে দিল যে জানে, ও পরবর্তী যে সৈন্যচিপ থাকবে সে ওই বাক্যটি বারবার রিপিটেশন করতে থাকবে, এবং রিপিটেশন করার মাধ্যমে সে কিন্তু সেই ভাষাটি শিখে যাবে। তারপরে মাতৃভাষা ব্যবহার নিষিদ্ধ বা খুব সীমিত, মাতৃভাষা এখানে নিষিদ্ধ প্রায় বা খুব সীমিত। মনে করো কোনো একটি সেন্টেন্স ঠিক বুঝতে পারছে না, তো এখানে অল্প হলেও কিছু মাতৃভাষা ব্যবহার করা হতো, কিন্তু বিশেষ করে যে ভাষাটি আমরা শিখবো সেই ভাষার মাধ্যমে সেই ভাষাটি আমরা শেখানো উদ্দেশ্য ছিল সেই পদ্ধতি। ঠিক আছে। ভুল সংশোধন তাৎক্ষণিকভাবে করা হয়, অর্থাৎ কোনো একটি ভুল করে দিল বলার ক্ষেত্রে, তো এই ভুলটি তাৎক্ষণিকভাবে শুদ্ধ করা হয়। কারণটি হলো, মনে করো একটি সেন্টেন্স, মনে করো এখানে যুদ্ধ করো, এই সেন্টেন্সটি যদি সে বুঝতে না পারে তাহলে অন্য কিছু যদি বলে দেয় তাহলে অন্য কিছু হয়ে যেতে পারে। তো যুদ্ধের ক্ষেত্রে বিশেষভাবে এই শব্দগুলা বা বাক্যগুলার অর্থ বোঝা খুবই জরুরি। সুতরাং ভুল যদি হয় তাহলে তাৎক্ষণিকভাবে সেখানে সংশোধন করে দেওয়া হতো, না হলে যুদ্ধ জেতার জায়গায় অন্য সময় এটি হতে পারে যে হেরে যেতে পারে অন্য কিছু বলার কারণে। ঠিক আছে। তো কথোপকথন মুখস্থ করানো হয়, এখানে ওই যে আমি বললাম যে সেন্টেন্স গুলো মুখস্থ করানো হয়। ভাষাকে যোগাযোগের মাধ্যম হিসেবে গড়ে তোলাই লক্ষ্য, এই যে সেন্টেন্স, এটা আমাদের পরীক্ষায় বারবার আসে যে ভাষাকে যোগাযোগের মাধ্যম হিসেবে গড়ে তোলাই হলো লক্ষ্য। আমাদের ভাষা যেগুলো রয়েছে এই ভাষাগুলো আমরা শুধু শিখবো এবং ঘরে বসে থাকবো এটা নয়, বরং ভাষা শেখা উদ্দেশ্যই হলো যে যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা অন্যের সাথে যোগাযোগ যাতে করতে পারি। তো ভাষাকে যোগাযোগের মাধ্যম হিসেবে গড়ে তোলাই হলো ভাষার লক্ষ্য। ঠিক আছে। তারপরে সদর্থক বা সারগাহী পদ্ধতি ইলেকটিভ মেথড,
একাধিক ভাষা শিক্ষণ পদ্ধতি সেরা দিকগুলা নিয়ে চাহিদা ও পরিস্থিতি অনুশীলন প্রয়োগ করা হয়। অর্থাৎ উপরে যেগুলো আমি এই পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এই সবগুলো পদ্ধতির বৈশিষ্ট্য কিন্তু এই পদ্ধতিতে রয়েছে, ঠিক আছে। তো এই পদ্ধতিটি আসলে বিশেষ করে আমরা বর্তমান যুগে বা বর্তমান ক্লাসরুমে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ প্রত্যেকটি পদ্ধতির যেগুলো বৈশিষ্ট্য রয়েছে সব বৈশিষ্ট্যগুলো আমরা মানি না, বরং কিছু বৈশিষ্ট্যগুলো আমরা অ্যাডপ্ট করি এবং সেগুলো আমরা অনুসরণ করে শিশুদেরকে শিক্ষা দিয়ে থাকি। যেমন মনে করো আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে পেয়েছিলাম যে ব্যাকরণ মুখস্থ করানো হবে, কিন্তু এখন বর্তমান আমরা পরিস্থিতিতে দেখি যে ব্যাকরণ মুখস্থ করাই না, বরং প্রসঙ্গ অনুযায়ী আমরা ব্যাকরণ শিক্ষা দিয়ে থাকি, ঠিক আছে। তো এরপরে আরো বিভিন্ন ধরনের যেগুলো বৈশিষ্ট্য রয়েছে এগুলোর মধ্যে থেকে কিছু বৈশিষ্ট্য আমরা মানি এবং কিছু বৈশিষ্ট্য আমরা মানি না, ঠিক আছে। তো এই পদ্ধতির ইতিহাস হলো 20 শতকের মাঝামাঝি সময়ে ভাষা শিক্ষকেরা বুঝতে পারেন যে কোনো একটি পদ্ধতি সব পরিস্থিতিতে কাজ করে না। তাই শিক্ষকের পছন্দ, শিক্ষার্থীর প্রয়োজন ও প্রসঙ্গ অনুযায়ী বিভিন্ন পদ্ধতির সমন্বয় শুরু হয়। এই যে উপরের পদ্ধতিগুলি বিভিন্ন সময়ে আবির্ভাব ঘটেছিল এবং বিভিন্ন পদ্ধতির ব্যবহার হয়েছিল ভাষা শেখানোর ক্ষেত্রে, কিন্তু মডার্ন যারা শিক্ষকেরা রয়েছেন তারা দেখেছেন যে কোনো একটি পদ্ধতি, শুধু নির্দিষ্ট একটি পদ্ধতি দিয়ে শিশুদেরকে ভাষা শেখানো যায় না। কারণটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, সুতরাং বিভিন্ন পদ্ধতি শিশুদের নিডস অনুযায়ী আমরা ব্যবহার করতে হয়। সুতরাং এই যে পদ্ধতি হলো, ইলেকট্রিক পদ্ধতি হলো যে প্রত্যেকটি উপরের যেগুলো আলোচিত প্রত্যেকটি পদ্ধতির বৈশিষ্ট্য কিন্তু এখানে রয়েছে, যেগুলো শিশুদের প্রয়োজনে আসবে সেগুলো আমরা ব্যবহার করবো, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী আমরা সেই বৈশিষ্ট্যগুলি অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে। তো এই পদ্ধতির বৈশিষ্ট্য হলো বিভিন্ন পদ্ধতি থেকে উপযোগী কৌশল নির্বাচন করা। ওই যে আমি যেটা বললাম, গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিরেক্ট মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, এই প্রত্যেকটি মেথড থেকে আমরা যেগুলো বৈশিষ্ট্যের প্রয়োজন হয় বা যেগুলো পদ্ধতি আমরা সহজ বলে মনে করি শিশুদের জন্য সেগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি। শিক্ষার্থীর বয়স, প্রয়োজন, প্রসঙ্গ বিবেচনা করে পদ্ধতি নির্বাচন করা হয়। আধুনিক শিক্ষণ সামগ্রী ব্যবহার করা হয়, মাল্টিমিডিয়া, অডিও, ভিডিও, গেমস, প্রকল্প ইত্যাদি। আচ্ছা, তারপরে আচ্ছা নোট, এই পদ্ধতিতে প্রথম ও দ্বিতীয় বা বিদেশি ভাষা শেখাতে আধুনিক শিক্ষণ উপকরণ ও বহুমাত্রিক পরিবেশ ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে একটি জিনিস মনে রাখবেন যে আগের যেগুলো আমরা পদ্ধতি দেখেছিলাম এই পদ্ধতিগুলো শুধু দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হতো, কিন্তু এই পদ্ধতি মাতৃভাষা শেখার ক্ষেত্রেও আমরা অনেক সময় অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে। কারণ দেখুন, আমরা জানি যে মাতৃভাষা তো আমরা শিখি না, আমরা অ্যাকুয়ার করে থাকি, কিন্তু অনেক সময় এটা হয়, যেমন মনে করো একটি শিশুর জন্ম হলো, তাকে যদি একটি রুমের মধ্যে বন্ধ করে দেওয়া হয় তাহলে 20 বছর পরে যদি তারা বের করা হয় তাহলে সেই ভাষাটা সে শিখতে পারবে না, বরং সে সমাজের সাথে ইন্টারাকশন করতে হবে। তো সুতরাং আমরা যদি শেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের টুলস গুলো ব্যবহার করি, মনে করো একটা শিশু স্কুলে আসলো, আসার পর সে বিশেষ করে কথা বলতে পারছে না, বিশেষ করে কথা বলে না, তো সেক্ষেত্রে আমরা যদি কিছু পদ্ধতি ব্যবহার করি, কিছু উপকরণ ব্যবহার করি, কিছু এই যে রোল প্লে বা ডিবেট বা ডিসকাশন, বিভিন্ন ধরনের আমরা পদ্ধতিগুলা, বিভিন্ন ধরনের মেথড গুলা যদি আমরা অ্যাপ্লাই করি শিশুদের ক্ষেত্রে, তাহলে তারা কিন্তু মাতৃভাষাও সহজে শিখে নিতে পারে। সেই কথাই বলা হয়েছে যে প্রথম, দ্বিতীয় ও বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তারপরে যোগাযোগমূলক ভাষা শিক্ষণ পদ্ধতি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। ভাষা শিক্ষার মূল লক্ষ্যই হলো বাস্তব জীবনে যোগাযোগ করার ক্ষমতা অর্জন, এটা তো আমরা জানি। এই পদ্ধতিটির বৈশিষ্ট্য হলো ব্যাকরণের চেয়ে অর্থবহ যোগাযোগের উপর গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম যে গ্রামার ট্রান্সলেশন মেথডে গ্রামারের নিয়মের উপর গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এখানে বলা হয়েছে যে ব্যাকরণের চাইতে যোগাযোগের উপর গুরুত্ব দেওয়া হয়। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা ইংরেজি বলে, কিন্তু ইংরেজি বলার ক্ষেত্রে গ্রামাটিক্যাল অনেকটা ভুল করে ফেলে, কিন্তু তাদের এই যে ভাষা যেটা রয়েছে সেটি আমরা ভুল বলতে পারি না। কারণটি হলো এই জন্য যে ব্যাকরণের চাইতে অর্থবহ যোগাযোগের উপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ যোগাযোগ করতে পারলো কিনা, তার মনের ভাব প্রকাশ করতে পারলো কিনা সেটার দিকে আমরা লক্ষ্য রাখতে হবে, গ্রামারের দিকে তো আমরা লক্ষ্য রাখবো না, ঠিক আছে। তো এই কথাই বলা হয়েছে যে ভাষাকে যোগাযোগের মাধ্যম হিসেবে গড়ে তোলা, অর্থাৎ আমি যা বলবো অন্যজন যাতে বুঝতে পারে, অন্যজন যা বলে তা আমি যাতে বুঝতে পারি। এখানে ব্যাকরণের বিভিন্ন নিয়মগুলার হয়তো উল্লঙ্ঘন হতে পারে, তো সেই নিয়মগুলার উল্লঙ্ঘনের দিকে আমরা চাই না, ঠিক আছে। জুলাই বা দলীয় কাজ, ভূমিকা, রোল প্লে, সিমুলেশন, বিতর্ক ইত্যাদি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যেহেতু ভাষাকে যোগাযোগের মাধ্যম হিসেবে গড়ে তুলতে চাইছি, সুতরাং আমরা যদি ডিবেট করাই বা ভূমিকা, রোল প্লে করাই, তাহলে শিশুরা সহজে ভাষাগুলো শিখে নিতে পারবে এবং তাদের গ্রামারের যদি একটু মিস্টেক হয়ে যায়, কিন্তু তাদের ভাষার যে বলার যে দক্ষতা সেটি আসবে। অনেক সময় আমরা দেখবো যে অনেকটি ভাষা আমরা জানি কিন্তু বলতে পারি না, কি জন্য? কারণটি হচ্ছে আমাদের বিতর্ক হচ্ছে না, ডিসকাশন হচ্ছে না, রোল প্লে করতে পারতেছি না, সেজন্য আমাদের বলার ক্ষেত্রে অসুবিধা হয়। সুতরাং আমরা গ্রামারের মাধ্যমে শুধু যদি নিয়মগুলো মুখস্থ করে দেই, আমরা যদি বলতে না পারি তাহলে সেই ভাষাটি শেখার কোনো অর্থই নেই। সেজন্য বলা হয় যে জুলাই, দলীয় কাজ, ভূমিকা, সিমুলেশন, বিতর্ক ইত্যাদিতে ব্যবহার করা হয়। অনেক সময় দেখবে যে আমরা বিভিন্ন ভাষার গ্রামার জানি বা ভাষাগুলো আমরা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। এর মূল কারণটি হলো যে আমরা অনেক সময় রোল প্লে করছি না, দলীয় কাজ করিনি বা বিতর্কে অংশগ্রহণ করিনি বা ডিসকাশন করিনি, সেজন্য সেই ভাষাটি আমরা বলতে অসুবিধা হয়। সুতরাং যেহেতু আমাদের এখানে জীবনের যোগাযোগ করার ক্ষমতা অর্জন হলোই এই যে যোগাযোগমূলক ভাষা শিক্ষণের পদ্ধতির উদ্দেশ্য, সেহেতু আমরা এই জিনিসগুলোই করতে পারি। তারপরে শিক্ষার্থীর ভুলগুলি নমনীয়ভাবে সংশোধন করা হয়। শিক্ষার্থীরা যদি ভুল করে, ছোট ছোট মিস্টেক করে, তাহলে এগুলো নমনীয়ভাবে সংশোধন করা হয়। অর্থাৎ গ্রামারের যে রুলগুলা এখানে ভুল হয়েছে এইভাবে আপনাকে করতে হবে এইভাবে বলা হয় না, বরং একটু মিস্টেক হলে সমস্যা নেই, যদি শ্রোতা বুঝতে পারে তাহলে সেখানে নমনীয়ভাবে সংশোধন করা হয়, অর্থাৎ কম সংশোধন করে দেওয়া হয়। অর্থাৎ একটু যদি মিস্টেক হয়ে যায় গ্রামারে তাহলে সেগুলোকে ধরা হয় না, ঠিক আছে। পাঠ্যক্রম বাস্তব জীবনের পরিস্থিতি ও কার্যভিত্তিক হয়, অর্থাৎ পাঠ্যক্রম যেগুলো থাকে এই যে ভাষা শেখার পদ্ধতিতে যে পাঠ্যক্রম থাকবে সেই পাঠ্যক্রমটি পরিস্থিতি অনুযায়ী এবং কাজ ভিত্তিক থাকবে। যেমন মনে করো আপনি গড়ে এক ধরনের ভাষা বলেন এবং অফিসে যাওয়ার পর অন্য ভাষা বলেন, তো আপনার পরিস্থিতি কি, কাজ ভিত্তিক কোন ধরনের পরিস্থিতিতে আপনি বাস করছেন সেই পরিস্থিতি অনুযায়ী সেই ভাষাটি আপনাকে শিক্ষা দেওয়া হয়, ঠিক আছে।
তারপরে সম্পূর্ণ ভাষা পদ্ধতি, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, ভাষাকে খণ্ডিত না করে সামগ্রিকভাবে পড়া, লেখা, বলা, শোনা একসাথে ও অর্থপূর্ণ প্রসঙ্গে শেখানো হয়। অর্থাৎ এখানে এই যে ভাষার যেগুলো স্কিল রয়েছে এইগুলাকে একসাথে করে শেখানো হয়। যেমন একটি এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। একটি ক্লাসরুমে শিক্ষিকা একটি গল্পের বই নিয়ে এসেছেন, রিমার বাগান নামক একটি বই নিয়ে এসেছেন একজন শিক্ষিকা ক্লাসরুমে। তো ধাপ ওয়ান কিভাবে করবেন, গল্প শোনা ও দেখা। এখানে গল্প শোনা হবে, তারপরে দেখা হবে। শিক্ষিকা বইটি শিশুদের সামনে ধরে ছবি দেখিয়ে গল্প বলতে থাকেন, শিশুরা শুনে এবং ছবি দেখে গল্পের প্রসঙ্গ বুঝে। অর্থাৎ এখানে শোনা হয়ে গেল। তারপরে ধাপ টু কথোপকথন হবে, শোনার পর বলা হবে। শিক্ষিকা প্রশ্ন করেন রিমা কি করেছে, এই যে রিমার বাগান নামক বইটি নিয়ে এসেছিলেন, তখন প্রশ্ন করছেন যে পড়ানোর পর, শোনার পর প্রশ্ন করছেন যে রিমা এখন কি করছে, তোমাদের বাড়িতে কি ফুলের গাছ আছে? তো রিমার ফুলের বাগান থেকে পাঠ থেকে এইভাবে প্রশ্ন করছেন। তো এখানে কি হচ্ছে, কথোপকথন হচ্ছে। তারপরে ধাপ তিন, শিশুরা বইয়ে ফুল, জল, রিমা শব্দ দেখে, শিক্ষিকা শব্দগুলি আঙ্গুল দিয়ে দেখিয়ে পড়েন, কিন্তু আলাদা করে বর্ণমালা বা বানান শেখান না। প্রথমেই শিশুরা পড়ার চেষ্টা করে, প্রসঙ্গ থেকে শব্দ অর্থ অনুমান করে। অর্থাৎ প্রথমে আমরা কি হলো, শোনা হলো, তারপরে কথোপকথন হলো, অর্থাৎ বলা হয়ে গেল, তারপরে কি হচ্ছে, পড়া হচ্ছে। এখানে যে পাঠের ভিতরে যেগুলো অপরিচিত শব্দ যেগুলো রয়েছে সেগুলোর অর্থ উদ্ধার করার জন্য পড়ছিলেন। তো এখানে কি হচ্ছে, শিশুরা প্রসঙ্গ অনুযায়ী অর্থ অনুমান করছে, অর্থাৎ অর্থের শব্দের অর্থ অনুমান করতেছে। তো এখানে কি হচ্ছে, পড়া হচ্ছে। তারপরে ধাপ চার, লেখার অনুশীলন। শিশুরা নিজেরা একটি ছবি আঁকে, যেমন নিজের বাগানের ছবি। এখানে কি ছিল, রিমার বাগান নামক পাঠ ছিল। তো এখানে কি করতে, শিশুরা নিজের একটি ছবি আঁকে, নিজের বাগানের ছবি, এবং নিচে লিখতে চেষ্টা করে আমার বাগান। ভুল বানান হলে চিন্তা নেই, তারা ধ্বনি অনুযায়ী লিখবে। যেমন বাগান শব্দের বলতে বাগান লিখতে পারে, ভুলও হতে পারে। তবে এখানে কি হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে শ্রবণ হচ্ছে, তারপরে স্পিকিং হচ্ছে, তারপরে কি হচ্ছে, রিডিং হচ্ছে, তারপরে এখন হচ্ছে রাইটিং। তো এই সবগুলো স্কিল একসাথে যখন আমরা পড়াই, খণ্ডিত করি না, তখন সেটাকে বলা হয় যে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। এই পদ্ধতি থেকে বারবার প্রশ্ন আসে। তো এখানে আরো কিছু জিনিস এগুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে ধাপ ফাইভ, সামগ্রিক ভাষা ব্যবহার। শিশুরা গান গায়, ফুল নিয়ে ছড়া বলে, গ্রুপে মিলে একটি আমাদের শ্রেণীর বাগান প্রকল্প তৈরি করে সেটি সম্পর্কে ছোট বর্ণনা করে। এই যে বিভিন্ন ওয়ার্ড গুলো একসাথে কাজ করছে, এই কথাই বলা হচ্ছে। তো হোল ল্যাঙ্গুয়েজের বিশেষ দিকগুলো এগুলো মনে রাখবেন, যে ভাষার চারটি দক্ষতা, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং একসাথে কাজ করে। প্রাসঙ্গিকতা, কনটেক্সট গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখেছি যখন শব্দের অর্থ উদ্ধার করতে চাইছেন শিশুরা, তখন কি হচ্ছে, প্রাসঙ্গিকতার সাথে মিল রেখে তারা কিন্তু অর্থ উদ্ধার করার জন্য চেষ্টা করছে। ঠিক আছে, ভাষা শেখা হয় অর্থপূর্ণ বিষয়ের মাধ্যমে। এখানে শুধু এই যে প্রাসঙ্গিকের সাথে মিল রেখে যেগুলো অর্থ আছে সেইগুলোর মাধ্যমে কন্টেক্সচুয়াল লার্নিং দেওয়া হয়। ঠিক আছে, ভাষা নিয়ম, ব্যাকরণ, বানান সরাসরি শেখানো হয় না প্রথমে, বরং বারবার ব্যবহারের মাধ্যমে শিশুরা নিজে থেকে শিখে নেয়। এখানে আলাদা করে যে ভাষা নিয়ম বা ব্যাকরণ এগুলো শেখানো হয় না, বরং পড়াশোনার মাধ্যমে তারা শেখে নেয়। শিক্ষার্থীরা আগ্রহ ও অভিজ্ঞতা থেকে ভাষা শেখে। ফনিক্সের মতো বর্ণ, ধ্বনি সম্পর্ক মুখ্য নয়, বরং সম্পূর্ণ শব্দ, বাক্য ও অর্থ মুখ্য। অর্থাৎ এখানে যে বর্ণ এবং সাউন্ড যেগুলো রয়েছে এগুলো মুখ্য বিষয় নয়, বরং সম্পূর্ণ শব্দ বা বাক্য বা এই বাক্যটির অর্থ কিভাবে হলো সেইগুলাই হলো মুখ্য বিষয়। অর্থাৎ এই যে হোল ভাবে শিশুরা বুঝতে পারছে কিনা, সম্পূর্ণ পাঠটি হোল ভাবে বুঝতে পারছে কিনা, সেটাই হলো মুখ্য বিষয়। এখানে ধ্বনি এবং সাউন্ডের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় না, বরং অর্থই হলো এখানে মুখ্য। ঠিক আছে, তারপরে হোল ল্যাঙ্গুয়েজ বা ফনিক্স, আচ্ছা এগুলো আপনারা দেখে নিতে পারেন, স্ক্রিনশট করে রেখে দিন যে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, ফনিক্স অ্যাপ্রোচ এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচের মূল নীতিগুলা কি কি আমরা জানি, যে মিনিং ফোকাসড। আমরা জানি যে একটি বাক্য পড়লাম, একটি শব্দ পড়লাম, সেটির মিনিং কি সেই দিকে আমরা লক্ষ্য রাখি, সেখানে আমরা বর্ণ বা ধ্বনির দিকে আমরা লক্ষ্য রাখি না। ইন্টিগ্রেটেড স্কিল, আমরা জানি যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এই সবগুলোকে ইন্টিগ্রেটেড ভাবে পড়াই। ঠিক আছে, তারপরে কনটেক্সচুয়াল লার্নিং, আমরা কনটেক্সট হিসাবে এই যে প্রাসঙ্গিকতা অনুযায়ী আমরা পড়াশোনা করি, বা প্রাসঙ্গিক অনুযায়ী শব্দের বা বাক্যের অর্থ আমরা উদ্ধার করি। তারপরে অথেন্টিক টেক্সট, গল্প, সংবাদ, চিঠি, এগুলো হলো অথেন্টিক টেক্সট। তো এখান থেকে শিশুদেরকে শিক্ষা দেওয়া হয়। লার্নার সেন্টার, এটা তো আমরা দেখি যে শিশুরা অ্যাক্টিভ ভাবে সেই পার্টি যে রিমার বাগানটি শিখতেছে, সুতরাং এখানে আমরা বলতে পারি যে লার্নার সেন্টার। ঠিক আছে, তো এগুলো আপনারা মনে রাখবেন, কারণ এইগুলা থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। তো দেখুন, কোন পদ্ধতিটি বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করে। আমরা দেখেছি যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মূল উদ্দেশ্যই হলো বাস্তব জীবনে শিক্ষার্থীর যে যোগাযোগ করার ক্ষমতা, যোগাযোগ করার যে দক্ষতা রয়েছে সেটি অর্জন করা হলো কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বা সংযোগকারী আবেদনের মূল উদ্দেশ্য। সুতরাং এখানে এই অপশনটি শুদ্ধ হবে। তারপরে কোন আবেদন পদ্ধতিটি একটি ভাষা শ্রেণীতে আঞ্চলিক ভাষা ব্যবহারের শিক্ষার্থীদের উৎসাহিত করে না। আমরা দেখেছি যে ডাইরেক্ট মেথডে কি করা হয়, যেই ভাষা শেখায় সেই ভাষা ব্যবহার করে শিক্ষার্থীদেরকে সেই ভাষাটি শেখায়। সুতরাং এখানে কি হচ্ছে, মাতৃভাষার ব্যবহার করা হচ্ছে না, সেহেতু আমরা কি বলবো যে প্রত্যক্ষ পদ্ধতি। ঠিক আছে, তারপরে নিচের কোনটি প্রাথমিক স্তরে পাঠ্য বইয়ের পরিকল্পনার আদর্শ নয়। এখানে নয় বলা হয়েছে, টেকনোলজি প্রিন্সিপল, কারিকুলাম প্রিন্সিপল, প্রেজেন্টেশন প্রিন্সিপল, কনক্রিট প্রিন্সিপল। তো এখানে আপনারা প্রশ্নতে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক স্তরে, এবং এখানে নয় বলা হয়েছে। সুতরাং আপনারা বলবেন যে টেকনোলজি প্রিন্সিপল হলো শুদ্ধ উত্তর, কিন্তু এখানে এটি শুদ্ধ নয়। কারণ হলো পাঠ্য বই পরিকল্পনা যখন আমরা করি, প্রাইমারি লেভেল হোক বা আপার প্রাইমারি লেভেল হোক, তো সেখানে আমরা কিছু নীতিগুলো অনুসরণ করে পাঠ্য বইগুলো নির্মাণ করি। তো সেই নীতিগুলোর মধ্যে কনক্রিট প্রিন্সিপল নাই, সুতরাং এই অপশনটি এখানে শুদ্ধ হবে। কারণ হলো কনক্রিট প্রিন্সিপল হলো শিক্ষণ প্রক্রিয়ার একটি পদ্ধতি, যেখানে আমরা শিশুদেরকে কনক্রিট জিনিস শেখাই, তারপরে অ্যাবস্ট্রাক্টের দিকে নিয়ে যাই।
কিন্তু পাঠ্য বই পরিকল্পনার সময় আমরা কনক্রিট প্রিন্সিপলকে অনুসরণ করি না, বরং টেকনোলজি প্রিন্সিপল, কারিকুলাম প্রিন্সিপল, প্রেজেন্টেশন প্রিন্সিপলকে অনুসরণ করে পাঠ্য বই নির্মাণ করি। এবং এই কনক্রিট প্রিন্সিপলটি প্রেজেন্টেশন প্রিন্সিপলের ভিতরেই আসে। কারণটি হলো প্রেজেন্টেশন যখন আমরা করব, একটি পাঠ্য বইয়ে ছবি দেবো, তারপরে ছবিগুলোর রেফারেন্সে কিছু শব্দ বা কিছু বাক্য লিখবো, তখন কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকেই তো আমরা যাচ্ছি। সুতরাং এই প্রেজেন্টেশনের ভিতরেই কনক্রিট প্রিন্সিপল রয়েছে। সেজন্য কনক্রিট প্রিন্সিপল বলে আলাদা কোনো প্রিন্সিপল নেই। যখন আমরা পাঠ্য বই পরিকল্পনা করব, সেক্ষেত্রে আমরা আলাদা প্রিন্সিপল হিসেবে কনক্রিট প্রিন্সিপলকে ধরি না। তো একটু আমি আলোচনা করে দিচ্ছি যে কোন কোন প্রিন্সিপলগুলো আমরা পাঠ্য বই নির্মাণ করার ক্ষেত্রে মনে রাখি। তো এগুলো দেখলে আপনারা সহজে বুঝে নিতে পারবেন। তো দেখুন, কনক্রিট প্রিন্সিপল একটি শিক্ষণ মনস্তাত্ত্বিক নীতি, যেগুলা যে নিয়মটি পিয়াজে দিয়েছিলেন, যেখানে বলা হয় শিশু মূর্ত কনক্রিট থেকে অভিজ্ঞতার থেকে শুরু করে ধীরে ধীরে বিমূর্তর দিকে যায়। এটি শিক্ষাদানের একটি সাধারণ পদ্ধতি, বিশেষ করে প্রাথমিক গণিত বিজ্ঞানে প্রযোজ্য। কিন্তু পাঠ্যপুস্তক পরিকল্পনার মূল নীতিমালার তালিকায় এটি একটি আলাদা নীতি হিসেবে উল্লেখ থাকে না। এটি কারিকুলাম প্রিন্সিপল বা প্রেজেন্টেশন প্রিন্সিপলের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। যেমন পাঠ্য বইতে মূর্ত থেকে বিমূর্ত শেখানোর জন্য ছবি, ডায়াগ্রাম, কাহিনী দেওয়া থাকে, এটি প্রেজেন্টেশন প্রিন্সিপলের আওতায় পড়ে। অর্থাৎ এই যে কনক্রিট প্রিন্সিপল যেটি রয়েছে, এটি আলাদা কোনো প্রিন্সিপল নয়, বরং কারিকুলাম প্রিন্সিপল এবং প্রেজেন্টেশন প্রিন্সিপলের মধ্যেই আসে। এবং আমরা যেমন এখানে বলা হয়েছে যে মূর্ত থেকে বিমূর্ত, অর্থাৎ বইতে আমরা কি করি, প্রথমে ছবি দেই, ডায়াগ্রাম দেই, তো এইগুলা কি করছি, আমরা কনক্রিট জিনিস দিচ্ছি, তারপরে আমরা অ্যাবস্ট্রাক্ট জিনিসের দিকে নিয়ে যাচ্ছি। সুতরাং এখানে যে প্রেজেন্টেশন যখন আমরা করবো, এই যে ছবি, ডায়াগ্রাম, এগুলো তো প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশন যখন আমরা করবো, তো প্রেজেন্টেশন করার ক্ষেত্রে অলরেডি অটোমেটিক ঢুকে পড়েছে কনক্রিট প্রিন্সিপলটি। সুতরাং এখানে আলাদাভাবে কনক্রিট প্রিন্সিপল নামক কোনো প্রিন্সিপল নেই। এবং কনক্রিট প্রিন্সিপল হলো শিক্ষণ প্রক্রিয়ার একটি পদ্ধতি, সেখানে বইগুলো ডিজাইন করার কোনো প্রিন্সিপল আলাদাভাবে এই যে কনক্রিট প্রিন্সিপলকে উল্লেখ করা হয় না। ঠিক আছে, তাই আলাদা নীতি হিসেবে কনক্রিট প্রিন্সিপল পাঠ্যপুস্তক ডিজাইন নীতিমালা সাধারণত নেই। এনসিইআরটি পাঠ্যপুস্তক রচনার নীতিগুলোর মধ্যে যা আনুষ্ঠানিকভাবে উল্লেখিত নীতি রয়েছে, সেগুলো হলো চাইল্ড সেন্টার্ডনেস, কারিকুলাম লিঙ্কেজ, ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটনেস, প্রেজেন্টেশন এন্ড ভিজুয়াল অ্যাপিলস, টেকনোলজি ইন্টিগ্রেশন, সোশিয়াল রিলিভেন্স, এইগুলো হলো মূল নীতি। ঠিক আছে, কিন্তু কনক্রিট প্রিন্সিপল নামক আলাদা কোনো নীতি নেই। তো দেখুন, টেকনোলজি প্রিন্সিপল বলতে এক্সাম্পল দেখে নিন। এখন প্রাথমিক ও বাংলা ইংরেজি বইতে কিউআর কোড থাকে, যাতে গান, অডিও, ভিডিও দেখা যায়, এটি টেকনোলজি প্রিন্সিপলেরই অংশ। এখন ছোট ছোট বাচ্চাদের জন্য যেগুলো বই আসে, এগুলাতে আপনারা কিউআর কোড দেখতে পাবেন। এই কিউআর কোড আপনারা ব্যবহার করলে বিভিন্ন ধরনের গান এইগুলো আমরা দেখতে পারি। তো সেইগুলাকেই বলা হয় যে টেকনোলজি প্রিন্সিপল। অর্থাৎ টেকনোলজি প্রিন্সিপলকে আমরা মনে রাখি যখন পাঠ্য বই নির্মাণ করি। তারপরে কারিকুলাম প্রিন্সিপল, পাঠ্যপুস্তকের বিষয়বস্তু জাতীয় পাঠ্যক্রম এনসিএফ এনসিইআরটির সাথে সংযুক্তিপূর্ণ হতে হবে। অর্থাৎ আমরা বিভিন্ন সময় প্রাইভেট স্কুলের জন্য আলাদা বইগুলো ব্যবহার করে থাকি, তো সেখানে বলা হয় যে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুগুলো এনসি এবং এনসিইআরটির নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে, অর্থাৎ বানাতে হবে। ঠিক আছে, শ্রেণী অনুযায়ী শিক্ষণ উপাদান, শ্রেণী অনুযায়ী টিএলএম গুলো আমাদের ব্যবহার করতে হবে, শিক্ষণ সামগ্রীগুলো যেগুলো আমরা ব্যবহার করি, তো শ্রেণী অনুযায়ী, ছাত্র অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে প্রেজেন্টেশন প্রিন্সিপল, বইটি শিশু বান্ধব ও দৃষ্টিনন্দন হতে হবে, অর্থাৎ শিশুদের মতোই হতে হবে, এবং যাতে শিশুরা সহজে দেখতে পারে, দৃষ্টিনন্দন হতে হবে। লেখার দ্বারা ছবি, রং, ফন্ট, বিন্যাস শিশুদের বয়স এবং মনস্তাত্ত্ব অনুযায়ী হতে হবে, শিশুদের অ্যাপ্রোপ্রিয়েটলি হতে পারে, এবং রং যেগুলো ব্যবহার করবে বা ছবি যেগুলো ব্যবহার করবে, এগুলা রঙিন বিরঙিন হতে হবে, যাতে শিশুরা অ্যাট্রাক্ট হয়ে থাকে। ক্রমান্বয়ে সহজ থেকে জটিল হতে হবে। এই যে একটু আগে বলেছিলাম যে কনক্রিট প্রিন্সিপলটি অলরেডি প্রেজেন্টেশন প্রিন্সিপলের ভিতরেই রয়েছে, তো এই জিনিস বলা হয়েছে যে ক্রমান্বয়ে সহজ থেকে জটিলের দিকে যেতে হবে, আকর্ষণীয়ভাবে উপস্থাপনা করতে হবে, পাঠের শেষে অনুশীলন, প্রকল্প, খেলার মাধ্যমে শেখা ইত্যাদি যুক্ত থাকতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সহজ থেকে জটিলের দিকে আমরা যাচ্ছি, এবং পাঠের শেষে অনুশীলন, প্রকল্প, বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে আমরা ব্যবহার করতেছি। সুতরাং এখানে প্রেজেন্টেশন প্রিন্সিপলের ভিতরেই অলরেডি কনক্রিট প্রিন্সিপলটি রয়েছে, এবং কনক্রিট প্রিন্সিপলটি আলাদা কোনো একটি প্রিন্সিপল নয় যখন আমরা বইগুলা নির্মাণ করে থাকি। ঠিক আছে, আশা করি এখন বুঝতে পারছেন। তারপরে তো এখানে এই অপশনটি শুদ্ধ হবে, অর্থাৎ কনক্রিট প্রিন্সিপলটি এখানে শুদ্ধ হবে। ঠিক আছে, তারপরে সর্বার্থ সাধক, আবর্তনামূলক এবং আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে, যেটি জাতীয় পাঠ্যক্রম নীতি এনসিএফ রূপরেখা অনুযায়ী দক্ষতা অর্জনে প্রতিটি শিশুর অংশগ্রহণকে সমর্থন করে, সেটি সর্বশ্রেষ্ঠ হতে পারে। অর্থাৎ একটি শিশুর যে আমরা জানি এনসিএফ বলে যে হোলিস্টিক ডেভেলপমেন্ট হতে হবে, এবং প্রত্যেক শিশুকে সমান মর্যাদা দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটি শিশুকে যে ভালো পরিবেশ তৈরি করে দিব এবং হোলিস্টিক ডেভেলপমেন্ট করব, এবং একটি শিশুর যে দক্ষতা অর্জনের ক্ষেত্রে আমরা যে শিশুকে প্রত্যেক জিনিসে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি বা অংশগ্রহণ করাকে এনসিএফ যে সমর্থন করে থাকে, সেটি সর্বশ্রেষ্ঠ হতে পারে। কিভাবে, সেই জিনিসটা বলা হয়েছে। রঙিন পরিবেশ সৃষ্টির জন্য শ্রেণীকক্ষ সুসজ্জিতকরণ, এটি আপনারা করতে পারেন, কারণ রঙিন পরিবেশ শিশুরা ভালো পায়। জলসানো গরমের বাইরে কাজকর্মকে উপেক্ষা করার জন্য গৃহাভ্যন্তরীণ কার্য প্রক্রিয়ার আয়োজন করা, অর্থাৎ গরমে আমরা শিশুদেরকে খেলাধুলা বা শিক্ষাদানের বিপরীতে আমরা কি করতে পারি, গৃহর ভিতরে যেখানে ঠান্ডা রয়েছে, একটু ছায়াযুক্ত জায়গা রয়েছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের কার্যকলাপ করাতে পারি, সেটিও ঠিক রয়েছে। তারপরে শিক্ষার্থীর সুস্বাস্থ্য এবং ভালো হওয়ার উপর প্রধানত গুরুত্ব দেওয়া, সেটিও ঠিক আছে। বিকাশের বিভিন্ন ক্ষেত্রে থেকে শিশুদের কাজগুলি প্রদর্শন করা, এটিও ঠিক আছে। এখন আমাদেরকে বলতে হবে শুধু একটিকেই সঠিক। তো আপনারা দেখুন যে বিকাশের বিভিন্ন ক্ষেত্রে, এখানে বিভিন্ন ক্ষেত্র বলা হয়েছে, তার মানে বিভিন্ন ক্ষেত্র বলতে রঙিন পরিবেশ, জলসানো গরমের বাইরে থেকে আমরা এই যে আভ্যন্তরীণ জায়গায় নিয়ে আসবো, ছায়াযুক্ত জায়গায় নিয়ে আসবো, এবং শিক্ষার্থীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো, সবগুলোই তো ইনক্লুডেড। কারণ বিকাশের বিভিন্ন ক্ষেত্র যেহেতু বলা হয়েছে,
অর্থাৎ বিকাশের বিভিন্ন ক্ষেত্র থেকে শিশুদের কাজগুলি প্রদর্শন করা। অর্থাৎ এই যে তিনটি অপশন রয়েছে, এই সবগুলা অপশন কিন্তু এই অপশনের ভিতরে ইনক্লুডেড। সুতরাং আপনারা বলতে পারেন যে এই অপশনটি শুদ্ধ। ঠিক আছে। তারপরে গঠনমূলক স্তরে শিশুরা সেখানে অনেক বেশি ব্যস্ত থাকে যখন তারা সূক্ষ্ম স্নায়বিক দক্ষতার বিকাশ সাধনে একমাত্র লক্ষ্য থাকে, শিক্ষিকার সাথে ছড়া গায়, ভিন্ন ভিন্ন অনুভূতির প্রয়োগ করে এবং সক্রিয়ভাবে হাতের ব্যবহার করে, তারা তাদের খাতায় অক্ষরগুলি নকল করে অথবা লেখে। আচ্ছা, এখানে গঠনমূলক যেহেতু বলা হয়েছে, আপনাদের প্রশ্নতেই কিন্তু উত্তর বলে দেওয়া হয়েছে অলরেডি। ঠিক আছে। তো গঠনমূলক স্তরে, গঠনমূলক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করি, ভিন্ন ভিন্ন অনুভূতি প্রয়োগ করে শিশুরা এবং সক্রিয়ভাবে তারা কাজ করে, লার্নিং বাই ডুইং করে। সুতরাং এখানে প্রশ্নেই তো উত্তর বলে দেওয়া হয়েছে, তো এই অপশনটি এখানে শুদ্ধ হবে। তারপরে পঞ্চম শ্রেণীর একটি ছাত্র বলল, আমি আমার কাজটি নির্ভুল হওয়ার জন্য শিক্ষকের কাছে জমা করার আগে চূড়ান্ত বিচার করলাম। শিক্ষার্থীর লেখনের কোন স্তরে এই কাজটি করেছে? অর্থাৎ পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, সে নিজে বলতেছে যে আমি শিক্ষকের কাছে আমার লেখনীটা জমা দেওয়ার আগে নিজে আরেকবার চেক করলাম। তো সেটিকে কি বলা হয়? অর্থাৎ শিক্ষার্থী লেখনের যে স্তর যেগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কোন স্তরে শিশুটি রয়েছে? তো সহপাঠী মূল্যায়ন, খসড়া নির্মাণ, পুনর্খসড়া নির্মাণ, প্রুফ রিডিং। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে প্রসেস অফ রাইটিং সম্পর্কে, তখন এই প্রশ্নটির উত্তর আমরা সহজে দিতে পারবো। তো দেখুন, প্রসেস অফ রাইটিং, যখন আমরা কোনো জিনিস লিখি বা কোনো একটি আর্টিকেল লিখি, তো প্রথমে আমরা কি করি, ব্রেন স্টর্মিং করি। ঠিক আছে। এই ব্রেন স্টর্মিং এর আরেকটি নাম হলো প্রি রাইটিং। এগুলো নাম আপনারা মনে রাখবেন। প্রি রাইটিং এর আরেকটি নাম হলো প্ল্যানিং। আচ্ছা, এখানে অনেকগুলা ঝাপসা হয়ে যাবে, আমি একটু নিচে লিখে দিই। তো দেখুন, প্রথমে হলো ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং এর আরেকটি নাম হলো প্রি রাইটিং। প্রি রাইটিং এর আরেকটি নাম হলো প্ল্যানিং। তো আমরা এখানে এই স্টেজে কি করি, প্রথমে আমরা ব্রেনস্টর্মিং করি, অর্থাৎ আমরা কোন বিষয়ে লিখবো সেই জিনিস সম্পর্কে আমরা প্ল্যানিং করি, কোন বিষয় সম্পর্কে লিখবো। আমরা যে কোনো জিনিস লেখার ক্ষেত্রে প্রথমে আমরা চিন্তা করি, সেই চিন্তার কথাই বলা হয়েছে যে আমরা কোন বিষয়, কোন টপিক নিয়ে আলোচনা করব বা কোন টপিক নিয়ে আমরা লিখবো, সেই জিনিস আমরা প্রথমে চিন্তা করি। তারপরে আমরা কি করি, ড্রাফট করে দিই। অর্থাৎ আমরা এখানে কি করি, এখানে আমরা রাইট করে দিই, লিখে দিই পূর্ণরূপে, ফুল টপিক, অর্থাৎ সম্পূর্ণ টপিকটি আমরা লিখে দিই। প্রথমে আমরা ব্রেনস্টর্মিং করলাম, তারপরে আমরা লিখে দিলাম, তারপরে আমরা কি করি, রিভাইজ করি। রিভাইজকে আমরা রিড্রাফট বলতে পারি। অর্থাৎ এখানে আমরা মনে করো প্রথমে আমরা ব্রেনস্টর্মিং করলাম, যে কোনো বিষয় নিয়ে আমরা লিখবো, যেমন মনে করো ফেমিনিজম বিষয়ে আমরা লিখবো, তো এখানে লিখে দিলাম। প্রথমে আমরা প্ল্যানিং করলাম, তারপরে আমরা লিখে দিলাম, তারপরে আমরা রিভাইজ করবো। অর্থাৎ এই যে টপিক যেগুলো লিখলাম, আমি যে টপিকটি লম্বা করে লিখলাম, সেই টপিকের ভিতরে যদি কোনো একটি শব্দ ভুল হয়ে থাকে, তাহলে সেটিকে আমি ডিলিট করতে পারি, বা কোনো একটি শব্দ যদি আমি অ্যাড করতে চাই, তাহলে সেটি অ্যাড করতে পারি। বা আমরা কোনো একটি বাক্যকে মনে করলাম, এই বাক্যকে আমরা প্রথমে নিয়ে আসবো এবং প্রথম বাক্যটি এখানে নিয়ে যাবো, তো এটাও আমরা করতে পারি, রিঅ্যারেঞ্জ করতে পারি, ডিলিট করতে পারি, অ্যাড করতে পারি। তারপরে আমরা কি করি, এডিট করি। এই এডিটের আরেকটি নাম হলো প্রুফ রাইটিং। আছে, এখানে আমি নিচে লিখে দিচ্ছি। তারপরে আমরা কি করি, এডিট করি। এডিটের আরেকটি নাম হলো প্রুফ রিডিং। এখানে বলা হয়েছে যে প্রুফ রিডিং এটি হয়। অর্থাৎ এখানে আমরা কি করি, গ্রামারের ছোট ছোট যেগুলো মিস্টেক রয়েছে সেগুলো আমরা সংশোধন করি। যেমন মনে করো পাংচুয়েশনের মিস্টেক, বা ইংরেজিতে যদি আমরা টপিকটি লিখি, তাহলে বড় হাতের অক্ষর কখন বসাবো, ছোট হাতের অক্ষর কখন বসাবো, সেইগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি, বা গ্রামারের ছোট ছোট যেগুলো মিস্টেক রয়েছে সেগুলো আমরা শনাক্তকরণ করি এবং সেগুলো সংশোধন করি। তারপরে আমরা কি করি, পাবলিশ করে দিই। এই স্টেপগুলো আপনারা মনে রাখবেন। তো প্রথমে আমরা কি করি, যে কোনো টপিক নিয়ে আমরা প্রথমে ব্রেনস্টর্মিং করি, কি বিষয় লিখবো, তারপর আমরা লিখে দেই, তারপরে আমরা কি করি, রিভাইজ করি। রিভাইজে আমরা কি করি, ডিলিট বা অ্যাড করে থাকি আমরা যে কোনো জিনিস, বা রিঅ্যারেঞ্জ করে থাকি। তারপরে আমরা এডিটে কি করি, এডিটে গ্রামারের ছোট ছোট যেগুলো মিস্টেক রয়েছে, গ্রামার মিস্টেক বা পাঞ্চুয়েশন মিস্টেক, এগুলো আমরা সংশোধন করি। তারপরে আমরা পাবলিশ করে দেই। তো এখানে শিশুটি কি করছে, যে শিক্ষকের কাছে জমা দেওয়ার আগে সে চূড়ান্ত বিচার করছে, তার মানে সে এডিট করতেছে, এবং এডিট করার আরেকটি নাম হলো প্রুফ রিডিং। তো সুতরাং এই অপশনটি এখানে শুদ্ধ হবে। আপনারা এই প্রসেস অফ রাইটিং গুলো মনে রাখবেন, কারণ এইগুলা থেকে পরীক্ষায় বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। ঠিক আছে। তারপরে দেখুন, সাক্ষরতা অর্জনে নিচের কোনটি প্রধান ভূমিকায় থাকবে? সঠিকতা এবং ধ্বনিভিত্তিক পরীক্ষণ, ধ্বনিতাত্ত্বিক সচেতনতা এবং সাবল্যতা, দৃশ্য শব্দ তালিকা এবং বিন্যাস স্বীকৃতিকরণ, পাঠোদ্ধার এবং ভাষা পরীক্ষণ। তো কোনটি হবে দেখুন। তো এখানে আপনাদের সিটেটের আনসার কি মতে 4 নম্বর অপশনটি শুদ্ধ বলে হয়। এখানে এইগুলা আপনারা নির্ধারণ করবেন যে কোনটি আসলে প্রধান ভূমিকায় থাকে। তারপরে একজন শিক্ষক তার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষণ উপাদান টিএলএম সংগ্রহের পরিকল্পনা করলেন।
নিচের কোনটি শিক্ষণ শিখন উপাদান নির্বাচনের সঠিক পন্থা নয়? অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য টিএলএম বানানোর পরিকল্পনা করলেন, টিএলএম কালেকশন করার জন্য পরিকল্পনা করলেন। এখন প্রশ্নতে বলা হয়েছে যে নিচের কোনটি শিক্ষণ শিখন উপাদান নির্বাচনের সঠিক পন্থা নয়? অর্থাৎ যখন তিনি টিএলএম বানাবেন বা টিএলএম গুলা সংগ্রহ করবেন, তখন সেইগুলো নির্বাচন করার ক্ষেত্রে সঠিক পন্থা নয় কোনটি, সেটি আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, নির্বাচিত উপাদানগুলি কেবল শিশুদের দ্বারাই তৈরি হতে হবে এবং পিচ্ছিল্যতা এড়ানোর জন্য মমৃষণ হতে হবে। নির্বাচিত উপাদানগুলো অবশ্যই সেই আয়ুসীমার শিশুদের জন্য আকর্ষণীয় ও নিরাপদ হতে হবে। নির্বাচিত উপাদানগুলো অবশ্যই আগ্রহ সহকারে আবিষ্কার ও অনুসন্ধান করতে শিশুদের পর্যাপ্ত সুবিধা প্রদান করতে হবে। নির্বাচিত উপাদানগুলি প্রধানত সেই স্থানেই বানানো যেখানে সহজলভ্য হবে বা সহজেই পাল্টানো সম্ভব। তো এখানে আমাদের প্রথম অপশনটি শুদ্ধ হবে, কারণ নয় বলা হয়েছে। অর্থাৎ কেবল শিশুরাই শুধু টিএলএম বানাবে না, বরং শিক্ষক এবং শিশুরা উভয় টিএলএম বানাতে পারে। ঠিক আছে, কেবল শিশু আমরা বলতে পারি না। সুতরাং এখানে যেহেতু বলা হয়েছে নয়, সুতরাং এই অপশনটি এখানে শুদ্ধ হয়ে যাবে। নির্বাচিত উপাদানগুলো অবশ্যই সেই আয়ুসীমার শিশুদের জন্য আকর্ষণীয় ও নিরাপদ হতে হবে। আমরা যখন টিএলএম বানাবো তখন শিশু কোন ক্লাসে পড়ছে, তার বয়স কতটুকু, তার বয়স অনুসারে, তার নিডস অনুসারে, তার ক্লাস অনুসারে আমাদেরকে টিএলএম বানাতে হবে এবং এই টিএলএম গুলো আকর্ষণীয় হতে হবে যাতে শিশুরা দেখে অ্যাট্রাক্ট হয়ে যায়। ঠিক আছে, তারপরে নিরাপদ হতে হবে। যেমন মনে করো একটি এক্সাম্পল ব্যবহার করার ক্ষেত্রে কাচের বোতলের বিপরীতে আমি প্লাস্টিকের বোতল ব্যবহার করতে পারি। আর বিভিন্ন ধরনের আমাদেরকে জিনিসগুলো, পয়েন্টস গুলো মনে রাখতে হয়। তো আপনারা এই টিএলএম এর ক্লাসগুলো দেখে নিতে পারেন, এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তারপরে তৃতীয় স্তরের একজন শিক্ষিকা তার শ্রেণীতে একটি পঠন কোণ তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন। একটি শিশু সাহিত্য নির্বাচন করার ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি, যেটি সর্বপ্রথম বিবেচিত হবে? অর্থাৎ তৃতীয় শ্রেণীর একজন শিক্ষিকা তার ক্লাসের মধ্যে বা তার শ্রেণীতে একটি পঠন কোণ তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন। এখন তিনি পঠন কোণ তৈরি করার ক্ষেত্রে কিছু বই নির্বাচন করতে চান, যেমন শিশু সাহিত্য বা অন্যান্য বইগুলা। তো এখানে প্রশ্ন করা হয়েছে যে শিক্ষিকা যখন এই শিশু সাহিত্যগুলা বা বিভিন্ন ধরনের বইগুলা যখন নির্বাচন করতে যাবেন বা বইগুলা কিনতে যাবেন বা বইগুলা কালেকশন করতে যাবেন, তখন সেক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি হবে, যেটি সর্বপ্রথম বিবেচিত হবে? অর্থাৎ বইগুলা নির্বাচন করার ক্ষেত্রে শিক্ষিকা নিজেকে সর্বপ্রথম কি প্রশ্ন করতে হবে? তো এখানে কিছু প্রশ্ন বলা হয়েছে, সেইগুলো আমরা দেখি। একাধিক নির্দেশমূলক প্রসঙ্গে এই বইগুলা কি ব্যবহারের উপযুক্ত হবে? এই বইগুলি লেখকেরা কি শিশু সাহিত্যের সুপরিচিত শ্রদ্ধেয় লেখক? বইগুলি কি শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীর ব্যক্তিগত পঠন স্তরের উপযোগী করে লেখা? তৃতীয় স্তরের পঠন পাঠ্যক্রমের উদ্দেশ্যগুলি বুঝাতে এই বইগুলি কি সাহায্য করবে? আসলে এই সবগুলো অপশন কিন্তু শুদ্ধ, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে সর্বাপেক্ষা এবং সর্বপ্রথম প্রশ্ন কোনটি হবে সেটি আমাদেরকে বলতে হবে। তো আমাদের বাস্তব জীবনে অনেক সময় আমরা দেখি যে আমরা যদি বাজারে যাই বই কিনতে, তো প্রথমে আমরা কি দেখি, বইগুলো হাতে নিয়ে প্রথমেই দেখি এই বইটির লেখককে, অর্থাৎ বইটি কে লিখেছে। যদি লেখক ভালো থাকে তাহলে বইটির কন্টেন্ট, বইটির পাঠ সবকিছুই ভালো থাকবে। তো সেই জিনিসটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে যে এই বইগুলির লেখকেরা কি শিশু সাহিত্যের সুপরিচিত এবং শ্রদ্ধেয় লেখক। যদি তারা শিশু সাহিত্যের সাথে সুপরিচিত থাকে এবং তারা যদি শ্রদ্ধেয় এবং ভালো লেখক থাকে, তাহলে অটোমেটিক্যালি বাকি যেগুলো অপশন বলা হয়েছে এই সবগুলো ইনপুট থাকবে, অর্থাৎ ভালো ভালো কন্টেন্ট থাকবে, শিশুদের নিডস অনুযায়ী, শিশুদের প্রয়োজন অনুসারে, শিশুদের স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই বইগুলো লেখা অলরেডি থাকবে। যদি প্রথমে এই জিনিসটা ভালো হয়ে থাকে, অর্থাৎ লেখকেরা যদি শিশু সাহিত্যের সাথে সুপরিচিত থাকে এবং শ্রদ্ধেয় লেখক থাকে, তাহলে আমাদের এখানে সর্বপ্রথম যে প্রশ্ন বিবেচিত করতে হবে সেই প্রশ্নটি হলো এই বইটির লেখকেরা কি শিশু সাহিত্যের সুপরিচিত এবং শ্রদ্ধেয় লেখক। এই প্রশ্নটি আমাদেরকে প্রথমে করতে হবে নিজেকে। ঠিক আছে, তারপরে একজন শিক্ষক শিক্ষার্থীদের তাদের কার্যপুস্তিকা ওয়ার্কবুকস অদল বদল করতে এবং সঙ্গীদের কাজ চেক করতে বললেন। এই কাজের উদ্দেশ্য হলো সহপাঠী সংশোধন কার্য দক্ষতার বিকাশ সাধন, বিস্তৃত পাঠের অনুশীলন প্রদান, নতুন শব্দ তালিকা ব্যবহারের অনুশীলন প্রদান, গঠনগুলি নিয়ন্ত্রণ অনুশীলন প্রদান। তো এখানে প্রশ্নতেই তো উত্তর বলে দেওয়া হয়েছে, যেহেতু শিক্ষার্থীরা একে অন্যের ওয়ার্কবুক গুলা অদল বদল করবে এবং চেক করতে থাকবে, তো সেটি হবে সহপাঠী সংশোধন কার্য দক্ষতার বিকাশ সাধন। ঠিক আছে, তো প্রথম অপশনটি এখানে শুদ্ধ হবে। তারপরে আমরা গ্রামারের প্রশ্নগুলো দেখবো। ঠিক আছে, তো গ্রামারের প্রশ্নগুলো দেখার আগে কিছু আপনাদের প্রশ্ন রয়েছে, সেগুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করবো, কারণ অনেকদিন থেকে আপনারা বিভিন্ন ধরনের মেসেজ করছেন কমেন্ট বক্সে, এগুলার সমাধান দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আসলে ভিডিওগুলোতে অনেকটি মেসেজ করা হয়, অনেক ধরনের মেসেজ করা হয়, সেগুলোর সমাধান আমি সেখানে দিতে পারি না। তো এখানে একসাথে আমি সমাধানগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে হলো পিডিএফ গুলো আমরা কোথায় থেকে পাবো? তো এখানে যোগাযোগ করবেন, আপনারা সহজে সমাধান পেয়ে যাবেন। তারপরের প্রশ্ন হলো যে স্পিড অনেকটা হয়ে যায়, তো আসলে স্পিড কমানোর জন্য বিভিন্ন ধরনের অপশন রয়েছে, সেগুলো আমি আসলে এখানে আজকে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, সেজন্য আমি বোর্ডে দেখাতে পারছি না, নতুবা আমি বোর্ডে ইউটিউব ওপেন করে সেটি দেখিয়ে দিতাম। তো আপনাদের অনেকের জানাই রয়েছে সেগুলো সম্পর্কে, তো আপনারা সেখান থেকে স্পিড কমিয়ে দেখে নিতে পারেন। ঠিক আছে, তারপরে প্লে লিস্ট। তারপরে তো অনেকে বলেছেন যে প্লে লিস্ট বানিয়ে দিন, তাহলে আমাদের এই ভিডিওগুলো সহজে দেখে নিতে পারবো। তো আসলে আপনারা যদি আমার চ্যানেলে ঢুকেন
ফলে সেখান থেকে এই সবগুলো সিরিজ ওয়াইজ দেখে নিতে পারেন, কারণ অন্য কোনো বিষয়ের আমি ভিডিও বানাইনি, তো সেগুলো দেখার জন্য এখানে দিয়ে দিলাম। তারপরে পিওয়াইকিউ, অনেকে বলেন যে 2012, 14, 16 এই বছরগুলোর পিওয়াইকিউ করা। আসলে সেই সময়ে যেগুলো প্রশ্ন এসেছিল সেইগুলো আমাদের বর্তমানে প্রশ্ন আসে না পরীক্ষায়, আসলে অনেকটা হার্ড হয়ে গেছে, সুতরাং সেইগুলো প্রশ্ন সলভ করে আমাদের কোনো লাভ নেই, ঠিক আছে। তো সেজন্য আমরা নতুন যেগুলো রয়েছে, অনেকটা আমি প্রিভিয়াস ইয়ার সলভ করেছি, তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তারপরে ক্লিয়ারিটি, অনেকে বলেন যে ভিডিওগুলো এখানে যেগুলো লেখা থাকে সেগুলো আমরা ভালো করে দেখতে পারি না, তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে সেগুলো ক্লিয়ারলি দেখতে পারেন, ঠিক আছে। আসলে সিটেটে বাংলা সাবজেক্টে প্রত্যেকটি টপিক ধারাবাহিকভাবে আমরা আলোচনা করেছি, তো সেইগুলো ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলো এখন আমরা গ্রামারের পোর্শনটি শুরু করি, ঠিক আছে। প্রথমে হলো আমরা এই প্যাসেজগুলো এবং কবিতাগুলো সমাধান করবো না, এগুলো থেকে গ্রামার যেগুলো প্রশ্ন এসেছিল সেগুলো আমরা সমাধান করবো, এবং প্রিভিয়াস ইয়ার গুলার যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা নিজেরাই সলভ করবেন। যদি কোনো প্রশ্নে আটকে যান তাহলে মেসেজ করে দেবেন, আমি সহজে সমাধান করার জন্য চেষ্টা করবো, ঠিক আছে। আসলে সেইগুলো বা সেই সময় যেগুলো প্রশ্ন আসতে প্রথমে সেগুলো প্রশ্ন আসে না, সেজন্য সেগুলো আলোচনা করে কোনো লাভ নেই, ঠিক আছে। তো দেখুন এখানে সবগুলোই হলো প্যাসেজের প্রশ্ন। আচ্ছা, এখানে একটি গ্রামারের প্রশ্ন আসলো, যিনি অক্সফোর্ড রিলিজিয়ন অফ মেন নিয়ে বক্তৃতা দিয়েছেন তিনি পদ্মার চলে আলু চাষে মগ্ন হয়েছেন কোন শ্রেণীর বাক্য? আমরা জানি যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। এখানে এই যে বাক্যটি বলা হয়েছে এই বাক্যটি কোন ধরনের বাক্য? তো এখানে কি হবে? জটিল বাক্য হবে। তো আমাদের এই যে বাক্য যেগুলো রয়েছে এই বাক্যগুলো সম্পর্কে একটু পড়ে আসি, তখন এগুলো সম্পর্কে আপনাদের ভালো জানা থাকবে। তো দেখুন সরল বাক্য, সরল বাক্যতে একটি ক্রিয়া থাকে অর্থাৎ প্রধান ক্রিয়া থাকে, একটি কর্তা বা সমষ্টিগত কর্তা অর্থাৎ কর্তা একজন থাকবে বা সমষ্টিগত হিসাবে কর্তা থাকতে পারে। কোনো যোজক অব্যয় যেমন এবং, কিন্তু, যিনি, যে এইগুলা থাকবে না। আর যদি থাকে তাহলে শুধু শব্দ যুক্ত করবে অর্থাৎ শব্দগুলা যুক্ত করবে, আলাদা বাক্যাংশ তৈরি করবে না। যেমন সে বই পড়ে ও খেলা দেখে, এখানে দেখুন যোজক ও আছে, কিন্তু আসলে সে বই পড়ে এবং সে খেলে একই বাক্য, ও শুধু এখানে শব্দ জোড়া লাগানোর কাজ করেছে, বরং আলাদা কোনো একটি বাক্য বানায়নি। সেই কথাই বলা হয়েছে যে অব্যয় থাকলেও তা শুধু শব্দ যুক্ত করবে, আলাদা বাক্যাংশ তৈরি করবে না। তো এখানে আলাদা আরেকটি বাক্য বানায়নি, বরং একই বাক্যের সাথে এইগুলা অ্যাড, অর্থাৎ সে বই পড়ে ও খেলা দেখে, ঠিক আছে। এখানে ও আছে কিন্তু একটি যৌগিক সমাপিকা ক্রিয়া, আলাদা বাক্য নয়, তাই সরল বাক্য। তারপরে যৌগিক বাক্য, দুই বা ততোধিক সরল বাক্য থাকবে, এখানে দুটি বা তার থেকে বেশি সরল বাক্য থাকতে পারে এবং তাদের মধ্যে যোজক অব্যয় থাকবে এবং, বা, কিন্তু, অথচ, নতুবা, বরং, সুতরাং এইগুলা থাকবে এবং প্রত্যেক অংশ আলাদা করলে সম্পূর্ণ অর্থ পাওয়া যাবে। দেখুন এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারেন। তো এখানে দেখুন সে বাজারে গেল এবং আমি বাসায় রইলাম, এখানে দুইটি সরল বাক্য, এই যে সরল বাক্য বলা হয়েছে, সরল বাক্য রয়েছে দুই বা তার বেশি বলা হয়েছে, এখানে দুটি রয়েছে এবং তারপরে বলা হয়েছে যে যেকোনো একটি যোজক এর থাকবে, এখানে এবং যুগ থাকলো। তারপরে বলা হয়েছে যে প্রত্যেক অংশ আলাদা করলে সম্পূর্ণ অর্থ পাওয়া যাবে। দেখো সে বাজারে গেল এটি পূর্ণ অর্থ রয়েছে, আমি বাসায় রইলাম সেটিরও পূর্ণ অর্থ রয়েছে, তার মানে এই তিনটি শর্ত পূরণ করেছে, তার মানে এটি হলো যৌগিক বাক্য। তারপরে জটিল বাক্য, যোজক অব্যয় না, যোজক অব্যয় এখানে ব্যবহার হয় না, বরং সম্বন্ধসূচক অব্যয় ব্যবহার করা হয়। যে, যা, যিনি, যেখানে, যখন, যেমন, যদিও, কারণ, যদি দিয়ে একটি খণ্ড বাক্য শুরু হয় অর্থাৎ পূর্ণ বাক্য নয়, একটি খণ্ড বাক্য শুরু হয়, তা এটি সূত্র কিভাবে? সম্বোধসূচক অব্যয়, তারপরে বাক্যাংশ থাকবে অর্থাৎ পূর্ণ বাক্য নয়, তারপরে প্রধান বাক্য থাকবে। শব্দ জোড় কিভাবে থাকে? এখানে যে, সে, যা, তা, যিনি, সিনি, যেখানে, সেখানে, যখন, তখন, এইভাবে শব্দ জোড়া থাকে। তো এক্সাম্পল দেখুন, যিনি ডাক্তার তিনি এখন ব্যবসা করেন, এই যে যিনি, তিনি, যেখানে, সেখানে, যেখানে সে গিয়েছিল সেখানে আমি গিয়েছিলাম, বা যেখানে সে যাবে সেখানে আমি যাব, যখন তুমি আসবে তখন আমি যাব, এইভাবে যখন, তখন, যেমন, তেমন, এইভাবে যেগুলো অব্যয় রয়েছে সম্বন্ধসূচক অব্যয় সেগুলো এখানে ব্যবহার করা হয়। তারপরে মিশ্র বাক্য, একই বাক্যে যৌগিক ও জটিল উভয়ের বৈশিষ্ট্য থাকবে। এখানে মিশ্র বলতে আমরা বুঝতে পারছি যে মিক্সিং। তো এখানে কিভাবে সূত্র হয়? সম্বন্ধসূচক খণ্ড, প্রধান খণ্ড, যোজক অব্যয়, প্রধান খণ্ড, দুই বা ততোধিক প্রধান খণ্ড থাকবে অর্থাৎ প্রধান খণ্ডই দুই থেকে আরো বেশি থাকতে পারে, একাধিক সম্বন্ধসূচক খণ্ড থাকতে পারে। এক্সাম্পলটা দেখুন, যখন বৃষ্টি নামলো তো আমরা ছাতা নিলাম কিন্তু তারা ভিজতে থাকলো। এখন দেখো আমরা ছাতা নিলাম এটি একটি পূর্ণ বাক্য, তারা ভিজতে থাকলো এটি একটি পূর্ণ বাক্য এবং মধ্যে রয়েছে কিন্তু। এখন যখন বৃষ্টি নামলো কিন্তু খণ্ড বাক্য। তো বলা হয়েছে যৌগিক বাক্যের কিছু বৈশিষ্ট্য এখানে থাকবে এবং
জটিল বাক্যেরও কিছু বৈশিষ্ট্য থাকবে। এখানে দেখতে পাচ্ছি যে জটিল বাক্যেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু তার যখন বৃষ্টি নামলো আমরা ছাতা নিলাম কিন্তু তারা ভিজতে থাকলো। এখানে যখন বৃষ্টি নামলো হলো জটিল বাক্যের অংশ, আমরা ছাতা নিলাম কিন্তু তারা ভিজতে থাকলো যৌগিক অংশ, দুটি প্রধান খণ্ড। এবং এখানে দুটি প্রধান খণ্ড, আমরা ছাতা নিলাম কিন্তু তারা ভিজতে থাকলো, এই দুটি হলো প্রধান খণ্ড। সুতরাং আমরা এটাকে বলি মিশ্র বাক্য। ঠিক আছে, তারপরে জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে অস্পষ্টতা ছিল না, অর্থ অবিকৃত রেখে বাক্যটি পজিটিভে আমাদেরকে বানাতে হবে। তো এখানে আমরা কিভাবে বানাবো, জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে অস্পষ্টতা ছিল না, অর্থাৎ স্পষ্টতা ছিল, এই কথা আমাদেরকে বলতে হবে। তো দেখো, জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে স্পষ্টতা বিশেষ ছিল না, এটা আমরা বলতে পারি না, কারণ জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে অস্পষ্টতা ছিল না মানে স্পষ্টতা ছিল, এই কথাই বলতে হবে। তো জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে স্পষ্টতা ছিল, এই বাক্যটি এই বাক্যের সাথে একেবারে মিল রয়েছে, অর্থাৎ এই বাক্যটি যা বলেছে এই বাক্যটিও তা বলেছে। জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে অস্পষ্টতা ছিল না, মানে জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে স্পষ্টতা ছিল। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে বিভিন্ন সময় অর্থের পরিবর্তন না ঘটিয়ে নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ বানাতে হয়। আসলে সেইগুলোতে আপনারা যদি প্রশ্ন বুঝে নিতে পারেন তাহলে সেখানে তো অপশনগুলো দেওয়া আছে, তো অপশনগুলো পড়ে নিলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে কোনটি পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে এবং সেটির অর্থ পরিবর্তন হচ্ছে না, তো সেটি আপনারা নিজে থেকেই বুঝতে পারেন। ঠিক আছে, তারপরে আমি তোমাদেরই লোক, আচ্ছা এটি আবার এই গদ্যাংশের সাথে লিঙ্ক। তারপরে কবিতা, উপেক্ষার বিশেষ রূপ। আচ্ছা, উপেক্ষিতা এর বিশেষ রূপ কি? তো আমরা প্রথমে পদের বিষয় জেনে নিব, তারপরে এগুলা আনসার দিয়ে দিবেন। সংক্ষেপে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। ঠিক আছে, তো বিশেষ্য পদ যা ব্যক্তি, স্থান, বস্তু, ভাবের নাম বোঝায়, এবং সর্বনাম পদ হলো যা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়, আমি, তুমি, সে, আমরা, তাহারা, এই যে, এইরকম শব্দ। তারপরে অব্যয় পদ যা লিঙ্গ, বচন, কাল দ্বারা পরিবর্তিত হয় না, এবং, কিন্তু, যদি, তাই, যেন, হায়, ওহে, এই ধরনের শব্দগুলা। ক্রিয়াপদ খাওয়া, যাওয়া, পড়ছে, যা কাজ করা বা হওয়া বোঝায়। ঠিক আছে, বাংলায় অব্যয় শব্দটি ইংরেজিতে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের এই তিনটি সম্মিলিত নাম, অর্থাৎ ইংরেজিতে আমরা যে বলি প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তিনটি কিন্তু এই বাংলার অব্যয়ের ভিতরে ঢুকে পড়ে যায়, কারণ অব্যয়গুলোর অনেকটা প্রকার রয়েছে। তো সংযোজক অব্যয় মানে কনজাংশন, বিভক্তি সূচক অব্যয় মানে প্রিপোজিশন, আবেগ সূচক অব্যয় মানে ইন্টারজেকশন। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে উপেক্ষিত শব্দ, আসলে এই শব্দগুলো যদি আমরা অর্থ না জানি তাহলে সেগুলো আমরা বলতে পারবো না, এবং কিভাবে সেইগুলো শব্দের পরিবর্তন ঘটাতে হয়, বিশেষ থেকে বিশেষণে কিভাবে রূপান্তরিত করতে হয়, তো সেগুলো আমরা না জানলে এগুলো উত্তর করা অনেকটা কঠিন হয়ে যায়। তো এখানে উপেক্ষিতা এর বিশেষ রূপ হলো উপেক্ষা। ঠিক আছে, তো এখানে এই অপশনটি শুদ্ধ হবে। তারপরে স্বাধীনতার নামে ক্ষমতা। আচ্ছা, তারপরে কবিতার বিষয় কি, এইগুলো তো আবার কবিতা থেকে প্রশ্ন। তারপরে স্বাধীনতা শব্দটি কোন সন্ধির উদাহরণ? তো সন্ধি সম্পর্কে আপনাদেরকে জানতে হবে, তখন আপনারা এটি সহজে আনসার করে দিতে পারেন। তো সেটি হলো সরস সন্ধি। আরেকবার 2021 সালে বোধহয় এসেছিল যে স্বাধীনতা শব্দটির সন্ধি বিচ্ছেদ কিভাবে হবে। তো এখানে এসেছে যে স্বাধীনতা শব্দটি কোন সন্ধির উদাহরণ, সেটি হবে সরস সন্ধি। ঠিক আছে, তারপরে আচ্ছা, তারপরে পেডাগোজির প্রশ্ন সেগুলো। যাই হোক প্রিয় শিক্ষকরা, আজকের ক্লাসটি আমরা এখানে সমাপ্ত করছি। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন, এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই বলে আমাদের আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।